সন্ধ্যায় উপকূলে আঘাত হানবে ঘূর্ণিঝড় রিমাল। মধ্যরাতে অতিক্রম করবে স্থলভাগ। প্রভাবে দমকা হাওয়া সহ ঝড় বৃষ্টি, তলিয়ে গেছে নিম্নাঞ্চল। শুরু হওয়ার আগে যে সমস্ত জিনিস আমাদের যোগান দিতে হয়, সাপ্লাই দিতে হয়, এগুলি ইতিমধ্যে আমরা পৌঁছে দিয়েছি। উপকূলের কাছাকাছি চলে আসতেছে, তখন সে ল্যান্ড পেয়ে যায়, তখন আর ততটা গতি সঞ্চার করার সুযোগ সে পায় না। এমপি আনার হত্যা তদন্তে কলকাতায় গেলেন গোয়েন্দা পুলিশের ৩ সদস্য। মাস্টারমাইন্ড শাহিনকে যুক্তরাষ্ট্র থেকে ফেরাতে ইন্টারপোলে যাওয়ার পরিকল্পনা। আমাদের মূল কাজটা হচ্ছে ক্রিমিনাল প্রসিডিউর অনুযায়ী অপরাধের যেখান থেকে শুরু হয় এবং সেখান থেকে শেষ হয়, সেই হিসাবে তদন্তকারী দলকে 2টি স্থানেই পরিদর্শন করতে হয়। সাবেক আইজিপি বেনজির আহমেদের সম্পত্তি ক্রোকের প্রক্রিয়া শুরু, জানালেন দুদক আইনজীবী। বাস্তবায়ন নিয়ে সংশয় সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতির। রাজধানীতে লক্কর ঝক্কর বাসের দৌরাত্ম্য, 1 জুন থেকে ফিটনেসহীন গাড়ি চলতে দেয়া হবে না বলছে বিআরটিএ। হজে পাঠানোর নামে 44 জনের সাথে প্রতারণা, সাজিদ ট্রাভেলসের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সরকারের হস্তক্ষেপ চান ভুক্তভোগীরা। রুশ ইউক্রেন সীমান্তে পাল্টাপাল্টি হামলায় বেড়েই চলছে সংঘাত। পরস্পরের ড্রোন মিসাইল ধ্বংসের পাশাপাশি ফ্রন্ট লাইনের সাফল্যের দাবি। আমন্ত্রণ দুপুরে বাংলাদেশে, আপনাদের সঙ্গে আছি আমি ইশরাত জাহান। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, এবার বিস্তারিত। ধেয়ে আসছে রিমাল, রূপ নিচ্ছে প্রবল ঘূর্ণিঝড়ে। সন্ধ্যা থেকে মধ্যরাতের মধ্যে চূড়ান্ত আঘাত হানবে উপকূলে। মোংলা পায়রা সমুদ্র বন্দরকে 10 এবং চট্টগ্রাম কক্সবাজারে 9 নম্বর মহাবিপদ সংকেত দেখাতে বলা হয়েছে। আরো জানাতে যোগ দিচ্ছেন সহকর্মীরা। শুরুতেই যাচ্ছি সাতক্ষীরায়, সেখানে আছেন আমার সহকর্মী রিয়াজ রায়হান। আর রিয়াজ, উপকূলের পরিস্থিতি বর্তমানে কেমন দেখছেন আপনি, এবং সাধারণ মানুষ কি প্রশাসনের নির্দেশনা মেনে চলছেন কিনা বা নিরাপদ আশ্রয়ে তাদেরকে যেতে দেখেছেন কিনা আপনি? বিস্তারিত তথ্য আপনার কাছে কি আছে? ইশাদ, এখন অনেকটা রোদ দেখা যাচ্ছে আকাশে। কিছুক্ষণ আগেও প্রচণ্ড ঝড় ছিল, প্রচণ্ড বৃষ্টি ছিল। সেই ঝড় বৃষ্টির পাশাপাশি যেহেতু এখন জোয়ার চলছে, সেই কারণেও পাড়ের উচ্চতাও বেড়েছিল। কিন্তু এখন সেই আকাশের কিছু কালো মেঘ রয়েছে, ফাঁকে ফাঁকে রোদ উঠেছে। আমি যেখানে রয়েছে, যেটি দাঁতিনেখালী এলাকায়, সাতক্ষীরার নীলডুবুরের ঠিক পাশে। এটি বালঞ্চ নদীর 2020 সালে যখন আমপান ঝড় হয়েছিল, তখন সেই ঝড়ে এই যে বালঞ্চ নদী, সেই নদীর পানি এত বেড়েছিল এবং সেই পানির তোড়ে এই যে বেড়িবাঁধটি রয়েছে, সেই বেড়িবাঁধটি ভেঙে যায়। ভেঙে গিয়ে মূলত এই সাতক্ষীরা শ্যামনগরের বা নীলডুবুর এই অঞ্চলের বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছিল এবং মানুষের চরম ধরনের দুর্ভোগে পরিণত হয়েছিল। তো এবারে তারা আশঙ্কা করছে যদি সেই ধরনের কিছু হয়, এবং রাতের যেই সময়টাতে বলা হচ্ছে ঝড়ের মূল কেন্দ্র আঘাত হতে পারে, যদি সেই সময়টি জোয়ার থাকে এবং জোয়ারের পানি যদি বাড়ে, তাহলেও এই যে বেড়িবাঁধটি রয়েছে, সেই বেড়িবাঁধটি ঝুঁকিপূর্ণ অবস্থা রয়েছে এবং সেটি যদি এবারও ক্ষতিগ্রস্ত হয়, তাহলেও এই অঞ্চলের বিস্তীর্ণ চিংড়ি এবং কাঁকড়া যে ঘের সহজ অর্থনৈতিক যে ক্ষতি, বড় ধরনের ক্ষতির সম্মুখীন হতে পারে। তবে যদিও আবহাওয়া অফিস বলছে যে সে সময় যদি ভাটা হয়, তাহলে হয়তো কিছুটা ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পাওয়া যাবে। তবে এখানকার মানুষ এখন পর্যন্ত প্রশাসনের নানা ধরনের নির্দেশনা সত্ত্বেও এখন পর্যন্ত আশ্রয়কেন্দ্রে যাওয়ার কোনো খবর আমাদের কাছে আসে। রিয়াজ, ধন্যবাদ আপনাকে। দর্শক, এবার আমরা কক্সবাজার যেতে চাই। সেখান থেকে যুক্ত হচ্ছেন আমার সহকর্মী এহসান আল কুতুবী, তিনি আমার সাথে যুক্ত আছেন। এহসান, ঘূর্ণিঝড় তো এগিয়ে আসছে এবং আবহাওয়া পরিস্থিতি সেখানকার কেমন দেখছেন আপনি, এবং সেখানকার মানুষ কতটা শুনছেন আবহাওয়া পরিস্থিতির খবর শুনে, তারা কতটা সচেতন, কি বলছেন তারা?
এহসান, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? এহসান, কক্সবাজার সমুদ্র সৈকতের লাবণী পয়েন্টে এখানে আসলে প্রচণ্ড বাতাস, এই কারণেই কথা শুনতে পাচ্ছিলাম না। আপনি জানেন যে যেহেতু ঘূর্ণিঝড় 9 নম্বর সতর্ক সংকেত চলছে, এখন কক্সবাজার সমুদ্র সৈকত থেকেই আমরা দেখতে পাচ্ছি এখানে বিশাল বিশাল ঢেউ দেখা যাচ্ছে এবং আমরা কিছুক্ষণ আগে দেখছিলাম এখানে বেশ কিছু পর্যটক তারা সাগরে নেমে গোসল করছিল এবং পরে কিন্তু তাদেরকে জেলা প্রশাসনের যে টিম রয়েছে, জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেট আছে, এখানে টুরিস্ট পুলিশ আছে এবং সি সেফ লাইফগার্ডের যে সদস্যরা তারা কিন্তু তাদেরকে এখান থেকে তাড়িয়ে দিয়েছেন। এবং যেহেতু ঘূর্ণিঝড়ের কারণে সাগর উত্তাল রয়েছে, যাতে কেউ সাগরে নেমে বিপদের সম্মুখীন না হয় সেজন্য তাদেরকে বারবার বারণ করা হচ্ছিল। তারপর অনেকেই না ছুট বান্ধার মতো কিন্তু তারা সাগরে নেমে গোসল করতেছিল। আবার পাশাপাশি আরেকটা বিষয় জানিয়ে রাখি, যেহেতু পানি বৃদ্ধি পেয়েছে স্বাভাবিকের চেয়ে, সে কারণেই কক্সবাজারের যে 1 নম্বর ওয়ার্ড রয়েছে পৌরসভার 1 নম্বর ওয়ার্ডে কিন্তু বেশ কিছু এলাকায় পানি ঢুকেছে। স্থানীয় কাউন্সিলর জানিয়েছেন ওখানে বেশ কিছু রাস্তাঘাট সহ সাধারণ মানুষের ঘরবাড়িতেও কিন্তু পানি ঢুকেছে এবং তারা আসলে সন্ধ্যা না হওয়া পর্যন্ত এবং পানি যদি আরও বৃদ্ধি পায় তখনই হয়তো তারা ওখান থেকে সরে দাঁড়াবেন এবং সেটি আমরা জানি। এবং যেহেতু কক্সবাজারে সবসময় উপকূল হওয়ার কারণে কক্সবাজারে সবসময় প্রাকৃতিক দুর্যোগ হয়, সে কারণে কক্সবাজারের উপকূলে যে অঞ্চলগুলো রয়েছে কুতুবদিয়া, মহেশখালী সহ সেখানকার নিম্নাঞ্চলে পানি উঠলেও কিন্তু সাধারণ মানুষ কিন্তু ঘর বাড়িতে এখনো রয়ে গেছে। যদি সন্ধ্যা। এহসান, ধন্যবাদ আপনাকে। দর্শক, আমার আরেক সহকর্মী বরগুনা থেকে আমার সাথে যুক্ত আছেন, সহকর্মী ফেরদৌস খান ইমন। ইমন, আপনার এলাকায় এখন আবহাওয়া কেমন দেখছেন আপনি, এবং উপকূলের মানুষ কি নিরাপদ আশ্রয়ে গিয়েছে কিনা, বা কখন নাগাদ তারা যাবেন, কি বলছেন তারা, যাদের মধ্যে সচেতনতা আপনি কেমন দেখছেন? ইশরাত, আমি মূলত সকাল থেকে কিন্তু বিষখালী নদীর পাড়ে ছিলাম। আসলে আমরা সেখানে যে অবস্থাটা দেখেছি যে বেড়িবাঁধের বাহির পাশে যে সকল বাড়িঘর রয়েছে প্রায় বাড়িঘরে কিন্তু পানি ঢুকে গিয়েছিল এবং পানি উন্নয়ন বোর্ডের তথ্য মতে আমরা যেটি জানতে পেরেছি যে এই যে জোয়ারটা ছিল, এই জোয়ারের সময় কিন্তু বিপদসীমার 50 সেন্টিমিটার উপর থেকে কিন্তু পানি প্রবাহিত হয়েছে। যদিও এই মুহূর্তে ভাটা লেগেছে এবং এখনও কিন্তু গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে এবং দমকা হাওয়া কিন্তু বয়ে চলছে। মূলত এখানকার যে মানুষ তারা বলছে যে তাদের বাড়িঘরে যেসব মূল্যবান জিনিসপত্র রয়েছে সেগুলো নিরাপদে রেখে হয়তো বিকেল নাগাদ তারা তাদের আশ্রয় কেন্দ্রে যাবে। এবং পানির যে বৃদ্ধি আজকে আমরা দিনের বেলা জোয়ারে যেটি দেখলাম, এর রাতের যদি জোয়ার হয় এবং তখন যদি এই ঘূর্ণিঝড়ের আঘাত হানে তাহলে কিন্তু পানির কতটা বৃদ্ধি পাবে আসলে সেটা কিন্তু ধারণা করার বাইরে এবং ক্ষয়ক্ষতির পরিমাণটাও কিন্তু অনেক বাড়বে। এবং এই স্থানীয় লোকজন কিন্তু মূলত রাতে যে জোয়ার হবে সেই জোয়ারের আতঙ্কে রয়েছে। ইমন, ধন্যবাদ আপনাকে। বাগেরহাটের মোংলায় 2টি ট্রলারের সংঘর্ষে ডুবল শ্রমিকবাহী একটি নৌযান, তবে কেউ হতাহত হয়নি। পুলিশ জানায় বৈরী আবহাওয়ার কারণে সকালে মোংলা ইপিজেড বন্ধ ঘোষণা করা হয়। বাড়ি ফিরতে শুরু করেন সেখানকার শ্রমিকরা। 9:30টার দিকে 2টি ট্রলারে ওঠেন 1/2 আরোহী। মামারঘাট পার হওয়ার সময় নৌযান দুটির ধাক্কা লাগে, এতে ডুবে যায় একটি ট্রলার। মুহূর্তেই ছড়িয়ে পড়ে আতঙ্ক। বেশিরভাগ যাত্রী সাঁতরে তীরে ওঠেন, তবে কেউ এখনও নিখোঁজ রয়েছে কিনা সেই তল্লাশি চালাচ্ছে ফায়ার সার্ভিস ও কোস্টগার্ড। ধারণা অতিরিক্ত যাত্রী বহনের কারণেই এই দুর্ঘটনা। সেটা উড়ানোর চেষ্টা করতেছে। এই রিকোয়েস্ট আছে বিদায় খুঁজতেছে, এখনো কিছু কিছু একটা বাচ্চা ছিল বলে এই টলারে লোক উঠতেছে না, তারপরেও উঠাইতে টেনে উঠাইছে। ঘূর্ণিঝড় রিমাল সন্ধ্যা নাগাদ উপকূলে আঘাত হানবে আর মধ্যরাতে স্থলভাগ অতিক্রম করবে বলে জানিয়েছেন দুর্যোগ ও ত্রাণ প্রতিমন্ত্রী মুহিবুর রহমান। দুপুরে সচিবালয়ে আন্তঃমন্ত্রণালয়ের সভা শেষে ব্রিফিংয়ে তিনি জানান, উপকূল এলাকায় ঘূর্ণিঝড়ের গতিবেগ থাকবে 120 কিলোমিটার।
উপকূলীয় এলাকায় 10 ফুটের বেশি জলোচ্ছ্বাস হতে পারে। রিবালের প্রভাবে দেশ জুড়ে 300 মিলিমিটার বৃষ্টি হতে পারে বলেও জানান প্রতিমন্ত্রী। এ সময় পাহাড় ধসের আশঙ্কাও আছে। এ সময় নৌ চলাচল বন্ধ থাকবে। মানুষের জানমালের নিরাপত্তায় সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলেও জানান প্রতিমন্ত্রী। জরুরি প্রয়োজনে সংশ্লিষ্ট সব দপ্তরের ছুটি বাতিল করা হয়েছে। ইতোমধ্যেই আশ্রয় কেন্দ্রে গেছে 8 লাখেরও বেশি মানুষ। ইতিমধ্যে সিদ্ধান্ত নিয়েছে যে এখন থেকে আমাদের সমস্ত মন্ত্রণালয়ের সমস্ত কর্মচারীদের আমাদের ঝড় শেষ না পর্যন্ত সমস্ত ছুটি বাতিল করা হয়েছে এবং আমাদের যে সমস্ত যানবাহন লঞ্চ স্টিমার চলাচল করছে সেগুলি বন্ধ থাকবে। এমনকি আমরা যে বঙ্গবন্ধু টানেল যে চিটাগাং সেটা আমরা আজকে সন্ধ্যার থেকে আগামীকাল সন্ধ্যা পর্যন্ত বন্ধ রাখার আমরা সিদ্ধান্ত নিয়েছি। এমপি আনার হত্যার মূল পরিকল্পনাকারী আখতারুজ্জামান শাহিনকে ফিরিয়ে আনতে ইন্টারপোলের সহায়তা চাওয়া হবে, জানিয়েছেন ডিবি প্রধান হারুনুর রশিদ। শাহিন যুক্তরাষ্ট্রে পালিয়ে গেছে বলেও জানান তিনি। সকালে আলোচিত এই হত্যার তদন্ত কাজে অংশ নিতে ডিবি পুলিশের 3 সদস্যের দল কলকাতা পৌঁছায়। রবিবার সকালে এমপি আনোয়ারুল আজিম আনার হত্যার তদন্তে ডিবি প্রধান হারুনুর রশিদের নেতৃত্বে 3 সদস্যের দল ভারত গেছেন। বাংলাদেশ সময় সকাল 11:30টায় তারা কলকাতা পৌঁছান। কলকাতা বিমানবন্দরে উপস্থিত সাংবাদিকদের সাথে কথা বলেন টিম লিডার। জানান কলকাতা পুলিশকে তদন্তে সহযোগিতা করতেই এখানে আসা। মরদেহের অংশবিশেষ উদ্ধার না হলে মামলা নিষ্পত্তি করা সম্ভব হবে না বলেও জানান ডিবি প্রধান। তবে কলকাতা ও বাংলাদেশের পুলিশ গুরুত্ব সহকারে কাজ করছে। শিমুল বিশ্বাস যেখানে সেখানে আমনুল্লাহ নাম করে এখানে এসেছেন, তার কাছে আমরা অনেক তথ্য পেয়েছি। এমনকি আপনাদের কলকাতা পুলিশ এবং আমাদের বাংলাদেশ পুলিশ আমরা উভয় পক্ষই কিন্তু আমরা অনেক তথ্য আমরা আদান প্রদান করেছি। আমরা মনে করি এই কলকাতা পুলিশের কাছে আমরা এসেছি, আমরা তাদের কাছে সহযোগিতা চাইব। ওই যে আমাদের দেশের আসামি যে কথাগুলি বলেছেন যে কোথায় সিসিটিভি ফুটেজগুলিতে সে কোন কোন স্থানে গিয়েছেন, এগুলি একটু আমরা যাচাই বাছাই করবো, স্থলে গিয়ে সেটা সিসিটিভি দেখবো। কলকাতা যাওয়ার আগে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ডিবি প্রধান। জানান এমপি আনার হত্যার মূল পরিকল্পনাকারী আখতারুজ্জামান শাহিনকে ফিরিয়ে আনতে ইন্টারপোলের সহায়তা চাওয়া হবে। শাহিন যুক্তরাষ্ট্রে পালিয়ে গেছে বলেও জানান তিনি। আমাদের কাছেও সে মাস্টার মাইন্ড, সে অপরাধটি করে 20 তারিখ সে পালিয়ে যায় কাঠমান্ডু দিয়ে দুবাই হয়ে। সে আমরা ধারণা করছি সে আমেরিকাতে অবস্থান করছে। আমরা মনে করি আমাদের অলরেডি আমরা আমাদের এনসিবিতে বিশেষ করে আমাদের ইন্সপেক্টর জেনারেল মহোদয়ের কাছে আমরা আবেদনটি করেছি এবং আমরা ইন্টারপোলের সহায়তা চাইব। এর আগে কলকাতা পুলিশের তদন্তকারী দলও ঢাকায় বৈঠক করেছে মহানগর গোয়েন্দা পুলিশের সাথে। গ্রেফতার 3 আসামিকে জিজ্ঞাসাবাদ করে তারা। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা। সাবেক আইজিপি বেনজির আহমেদের সম্পত্তি ক্রোক এবং ব্যাংক হিসাব ফ্রিজ করার প্রক্রিয়া চলছে, জানিয়েছেন দুদকের আইনজীবী খুরশিদ আলম খান। এ বিষয়ে আদালতের আদেশ বাস্তবায়নের প্রক্রিয়া শুরু হয়ে গেছে বলে জানান তিনি। অন্যদিকে দুদকের ক্ষমতা নিয়ে প্রশ্ন তুলেছেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সিনিয়র সহসভাপতি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন। বলেন দাঁতহীন দুদকের মাধ্যমে সাবেক আইজিপি বেনজির আহমেদকে সরকার খালাস পাইয়ে দেয় কিনা তা নিয়ে শঙ্কা রয়েছে। দুপুরে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে সাংবাদিকদের সাথে আলাপে তিনি এই কথা বলেন। তিনি আরও বলেন, বর্তমান সরকার অবৈধভাবে এই সম্পদ অর্জনের সুযোগ করে দিয়েছে। নির্বাচনে বেনজিরের সহযোগিতার প্রতিদান স্বরূপ শেষ পর্যন্ত আওয়ামী লীগই তাকে খালাস পাইয়ে দিতে সাহায্য করবে। প্রধান নির্বাচন কমিশনার সহ দেশের সব ডিসিদের সম্পদের ফিরিস্তি অনুসন্ধান ও তদন্তের দাবি জানান ব্যারিস্টার খোকন। দুদক থেকে যদিও সিজ করেছে সম্পত্তি, শেষ পর্যন্ত দুদক কি করে, কারণ দুদকের বিশ্বাস করতে পারবেন না। আস্থা নাই, কিন্তু আবার তো কন্টেস্ট করছেন। দ্যাট মিনস দুদকের কাজের প্রতি আপনাদের চ্যালেঞ্জ আছে, হ্যাঁ সেটা বলতে পারেন, কিন্তু আস্থা নেই সেই কথাটা বলতে তো আপনি পারেন না। আর কার কি আস্থা থাকলো না থাকলো তাতে দুদকের কিছু যায় আসে না, দুদক তার নিজস্ব গতিতে চলবে। ডিজিটাল সিকিউরিটি আইনের যেন অপপ্রয়োগ না হয় সে ব্যাপারে সরকার সতর্ক, এমনটা জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সকালে সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ছিল আয়োজন। সেখানে ওবায়দুল কাদের বলেন, সাংবাদিকরা যেন অযথা হয়রানির শিকার না হয় সেটাও নজরে রেখেছে সরকার।
অনুষ্ঠানে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের বলেন, ঐক্য ধরে রাখতে পারলে শক্তিশালী হবেন পেশাজীবীরা। দল মতের ঊর্ধ্বে থেকে সাংবাদিকদের কাজ করার আহ্বান জানান তিনি। তারা বলেন, সমালোচনা গঠনমূলক হওয়া উচিত, নীতিগত সিদ্ধান্ত নেয়ার স্বাধীনতা গণমাধ্যমের আছে। দলমত নির্বিশেষে সকলে সাংবাদিক এখানে এসে সেই পরিচয় দিবেন এবং শক্তি যেটা হবে সেটাকে জনকল্যাণে ব্যবহার করে দেশকে সামনে এগিয়ে নিতে সাহায্য করবেন, এটি আমার প্রত্যাশা। এই যে ডিজিটাল অ্যাক্ট, এটা যাতে অপপ্রয়োগ না হয়, কোনো সাংবাদিক যাতে এখানে ফাইন্যান্সিয়ালি হ্যারাস না, সে ব্যাপারে আমরা সতর্ক আছি। রাজধানীর ৭ রাস্তার মোড়ে দাঁড়িয়ে থাকা শত শত ট্রাক সরিয়ে দিয়েছে পুলিশ। স্থায়ী জায়গার ব্যবস্থা হওয়ার আগ পর্যন্ত শুধু রাতেই সেখানে ট্রাক রাখা যাবে, এমনটা জানিয়েছেন ডিএমপির উপকমিশনার মোস্তাক আহমেদ। সকালে আনিসুল হক রাস্তায় দাঁড়িয়ে থাকা ট্রাকগুলো সরিয়ে নেওয়া হয় পুলিশের উপস্থিতিতেই। ৭ রাস্তা থেকে কারওয়ান বাজার পর্যন্ত যানজট মুক্ত রাখতে রাস্তার ২ মাথায় দাঁড় করিয়ে দেওয়া হয় ট্রাফিক পুলিশ। মোড়ের যানজট কমাতেও নেওয়া হয়েছে কড়াকড়ি ব্যবস্থা। ট্রাক স্ট্যান্ডের বিষয়ে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সাথে আলোচনা চলছে, এমনটা জানান তিনি। সকাল ৭টা থেকে রাত ১০টা পর্যন্ত এটাকে আমরা জিরো পার্কিং হিসেবে আনিসুল হক সড়কতে রাখবো। রাতে 10টার পরে যেহেতু একসাথে ২৫০০ হতে ৩৫০০ ট্রাক আসে, সেহেতু আমরা কিছুটা যেহেতু এখানে আমার রাস্তায় অন্যান্য ট্রাফিক কম থাকে, আমরা তাদেরকে অ্যালাউ করতে হবে। আজকে যে বর্তমান ডিসি সাহেব যে উদ্যোগ নিচ্ছে, আমরা তারা স্বাগত জানাই। আমরা তার পাশে আছি, সাথে আছি, ইনশাল্লাহ এখানে আর গাড়ি থাকবো না। দেহ তার ক্ষতবিক্ষত, কালো ধোয়া আর চলন বলন দেখে মনে হয় ভেতরের কলকবজার মেয়াদ ফুরিয়েছে বহু আগে। তবে এই হাল নিয়েই শহর জুড়ে দাপটে দিনের পর দিন চলছে হাজারো বাস। নোংরা সিট আর শ্রীহীন পরিবেশে অতিষ্ঠ যাত্রীরা। প্রশাসন যেন দেখেও দেখে না। রাস্তার রাজা বাস এর কিচ্ছা নিয়ে দেখুন যমুনা টিভির ধারাবাহিক প্রতিবেদন। ভাঙাচোরা বাসের খবর জানাচ্ছেন সহকর্মী তাজনুর ইসলাম, ছবি তুলেছেন রাকিব হোসেন ও নাহিদ হোসেন। বাসটির নাম পরিস্থান পরিবহন, কিন্তু এই জরাজীর্ণ দশা নিয়ে আদৌ কি এটির জায়গা হবে পরিস্থানে? তবে বাহনটির জায়গা হয়েছে রাজধানী ঢাকার নতুন চকচকে পথে। বাসের গায়ে রঙিন হৃদয় উঠছে ডানা মেলে, কিন্তু এর হৃদয়ে রক্তক্ষরণ সারাইয়ের কাজটি বকেয়াই থাকছে। বলছি বাসের ফিটনেসের কথা। এমন বাসের ফিটনেস বলে কি কিছু থাকতে পারে? সিট দেখলেই গা গোলানোর দশা। শহরে দাপিয়ে বেড়ানো এসব বাসের সিগন্যাল লাইট, লুকিং গ্লাস, এমনকি জরুরি পরিস্থিতিতে দরকারি হ্যান্ডব্রেক অবধি নেই। কেমন যেন এক জোড়াতালি অবস্থা। হ্যান্ডব্রেকটা অ্যাকচুয়ালি কাজে লাগে, আপনার গাড়ি যখন পার্কিং করে থুই তখন একমাত্র কাজে লাগে। হ্যান্ডব্রেকটা নামে থুয়ে দিই, গাড়ি জানি নড়াচড়া না করে। এটা তো কাজ করে। হ্যাঁ, এটা কাজ করে, এটা লাইনটা ছুটানো। অনেক রকম ডিস্টার্ব, অনেক রকম ভাঙা গাড়ি এগুলা লাগতেই পারে, ভাঙা চোরা এগুলা কোনো বিষয় না। আমরা তো দেই, এ আরো বেশি মামলা দেয়, মানে যদি ঠিকঠাক মতো না পায় আর কি, এইরকমই আর কি, মানে মিলজিল করে আর কি। সিটগুলোর অবস্থা এতটাই অপরিষ্কার আর তেল চিটচিটে যে দেখলে যে কারোরই ভেতরে অস্বস্তি কাজ করবে। কিন্তু কথা হচ্ছে, সেবার বিপরীতে অর্থ তো সবাই দিচ্ছে, কিন্তু সেবা কতখানি পাচ্ছে সে নিয়েই প্রশ্ন। রাজধানী ঢাকায় কতগুলো বাস চলে সে খবর নগরবাসী না জানলেও ভালো বাস যে একদমই নেই সে কথা ঠিকই জানেন তারা। বিরক্তি ভরা চেহারা নিয়ে অনেকটাই বাধ্য হয়ে ধস্তপ্রায় বাসে চড়ছেন তারা। নতুন নতুন জামা কাপড় হয়তো বা নষ্ট হয়ে যায়, নোংরা হয়ে যায়, তো এরকম সিট না থাকলে যদি সিটগুলো একটু সুন্দর হয় তাহলে হয়তো বা আমরাও একটু স্যাটিসফাইড হইতে পারি। জানালার পাশে দেখা গেছে বমি লেগে রয়েছে, উঠলেই সিটের কভার পিছলার জন্য ধরা যায় না, ধুইলে তো প্রচুর ময়লা বের হয়। বাসা থেকে যদি আমি ফ্রেশ হয়ে বের হই, একদম ক্লিন রাস্তাঘাট থাকলেও, মানে রাস্তাঘাট তো ক্লিন থাকা সম্ভব না, তবুও বাসে ওঠার পরে আমার সব কিছু ওইখানেই শেষ। এটা তো আসলে এটা তো ধোয়ার কোনো সিস্টেমই নেই একেবারে। না না, মানে আপনি তো বুঝতে পারছেন যে এই যে আমরা এখন যে বাসটাতে আছি, আপনার কি মনে হয় এই বাসটা সবশেষ কবে পরিষ্কার করছিল? এটা সঠিক আমার জানা নেই। প্রতিদিনই তিলোত্তমা ঢাকাকে সাজাতে কত শত পরিকল্পনা নেওয়া হচ্ছে, কিন্তু এই লক্কর ঝক্কর বাসের কথা সবাই কেমন বেমালুম ভুলে যায়। গণপরিবহন ব্যবহার করা মানুষের ভাগ্য কি তবে এমনই থেকে যাবে?
যানবাহনের নিয়ন্ত্রক সংস্থা বলছে জুনের ১ তারিখের পর কোনো আনফিট বাস ঢাকার রাস্তায় চলতে দেয়া হবে না। এর সাথে একমত মালিকপক্ষ। ঢাকা চলাচলরত যত পরিবহন কোম্পানি আছে সবাই এমডি চেয়ারম্যানকে চিঠি দেওয়া হয়েছে। সব কোম্পানি থেকে গাড়ির নাম্বার সহ লিস্ট নেওয়া হয়েছে, কয়টা গাড়ির কাজ হয়েছে ওগুলো আমাদেরকে জমা দিয়েছে। আমরা এগুলো বিআরটিতে জমা দেবো, যেগুলো বাকি আছে ওগুলো কাজ করার জন্য আমরা প্রেশার দিয়ে যাচ্ছি। বাহ্যিকভাবে যেটা দেখতে আনফিট মনে হয়, এটা ইদানিং আনসিকিউরিটি বেড়ে গেছে। এই জন্য আমরা মালিক সংগঠন হিসেবে আলাপ করেছি এবং তারা আমাদের কথা দিয়েছে এবং তাদেরকে আমরা বলেছি যে ৩১শে মে মাসের মধ্যে তারা যেন গাড়িগুলো সব দৃষ্টিনন্দন করে ফেলে। এই হচ্ছে সেই জাদুর কারখানা যেখানে লক্কর ঝক্কর বাস এলে হয়ে যায় চকচকে নতুন বাস। দেখেন এই গাড়ির ছাদের টুপি পুরান মিলায় করছি, নতুন মাল পুরান মাল মিলায় করতে হয়। আবার বাংলায় যেটা জোড়াতালি বলে, জোড়াতালিরা তা আর কি আপনার গিয়ে যেভাবে কাজ চালানো যায় সেভাবে কাজ করি আর কি, মানে যে যেমন বাজেট দেয় বাজেটের উপরে নির্ভর করে। ইঞ্জিনের তো ধরেন অনেকদিন সার্ভিস দেয়, ইঞ্জিনের কাজ কাম কিছুটা পার্টস চেঞ্জ করানো লাগে, কিছুটা পার্টস মডিফিকেশন করানো লাগে। বারবার ধোঁকা খাওয়া বাস যাত্রীরা এখনও বিশ্বাস করতে পারে না ১ জুন থেকে বাইরের খোলস বদলালেও শতভাগ ফিট গাড়িতে চড়ার সৌভাগ্য আদৌ হবে কিনা। তাজনুর ইসলাম, যমুনা নিউজ, ঢাকা। হজে পাঠানোর নামে ৪৪ জনের সাথে প্রতারণা করায় সাজিদ ট্রাভেলস অ্যান্ড ট্যুরসের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সরকারের হস্তক্ষেপ চেয়েছেন ভুক্তভোগীরা। দুপুরে ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন ক্র্যাবে সংবাদ সম্মেলন করেন ভুক্তভোগীরা। জানান ২০২৩ সালে হজ পালনের উদ্দেশ্যে সরকারের নিবন্ধিত সাজিদ হজ ট্রাভেলস অ্যান্ড ট্যুরস এ প্রাক নিবন্ধন করেন ৪৪ জন। জনপ্রতি ৬,৬১,০০০ টাকা জমা দেন প্রতিষ্ঠানটির অ্যাকাউন্টে, কিন্তু হজের ১ মাস আগেই অফিস বন্ধ করে দেয় তারা। গা ঢাকা দেয় মালিক অহিদুল আলম ও তার ছেলে। মামলা করা হলে ৫ মাস জেলে থাকার পর ২০২৪ সালে হজে নেয়ার শর্তে তারা বেরিয়ে আসেন। শর্ত ছিল না নিতে পারলে ১ বছরের জরিমানা সহ টাকা ফেরত দেওয়া হবে, কিন্তু এবারও আত্মগোপনে তারা। সমস্যা সমাধানে সরকার ও প্রশাসনের হস্তক্ষেপ চান ভুক্তভোগীরা। তৃতীয় ধাপের উপজেলা নির্বাচনে শেষ মুহূর্তের গণসংযোগে ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। পাল্টাপাল্টি অভিযোগে বাড়ছে উত্তেজনা। সকাল থেকেই কর্মী সমর্থকদের নিয়ে ভোটারদের বাড়ি বাড়ি যাচ্ছেন প্রার্থীরা। এলাকার উন্নয়ন সহ দিচ্ছেন নানা প্রতিশ্রুতি, চাইছেন ভোট। চেয়ারম্যান প্রার্থীদের পাশাপাশি প্রচারণায় ব্যস্ত ভাইস চেয়ারম্যান প্রার্থীরাও। আগামী ২৯শে মে তৃতীয় ধাপের নির্বাচন। ১১০টি উপজেলা নির্বাচনে হবে ভোট গ্রহণ। এর মধ্যে ২০টি উপজেলায় ইভিএম এ নির্বাচন হবে। বাকি উপজেলায় ব্যালট পেপারে ভোট নেয়ার পদক্ষেপ নিয়েছে কমিশন। কুষ্টিয়ার কুমারখালীতে নির্বাচনী সহিংসতায় আহত একজন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। ভোরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। দ্বিতীয় দফার উপজেলা নির্বাচনে গেল ২১শে মে কুমারখালী উপজেলা নির্বাচনে জয়নাবাদ কলোনি পাড়া এলাকায় দুপক্ষের সংঘর্ষ হয়। এ সময় ছুরিকাঘাতে আহত হয় ৩ জন। গুরুতর আহত তারিক মণ্ডল মারা গেছেন আজ। তার মৃত্যুতে এলাকায় বিরাজ করছে উত্তেজনা। আওয়ামী লীগ সরকার জেনে বুঝে খালেদা জিয়াকে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। বলেন, সুযোগ আসলে একদিন ঠিকই তাদের বিচার করা হবে। সকালে গুলশানের একটি হোটেলে খালেদা জিয়ার জীবন সংগ্রাম গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠানে এসব কথা বলেন মির্জা আব্বাস। তিনি বলেন, বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান ও চেয়ারপারসন খালেদা জিয়ার অস্তিত্ব টিকিয়ে রাখতে চায় না সরকার। বিএনপি নেতাকর্মীরা সচেতন না হলে দেশ বাঁচানো যাবে না। দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, নানা প্রতিকূলতার মধ্য দিয়ে রাজনীতি করতে হচ্ছে দলীয় নেতাকর্মীদের। এই সংকট কাটিয়ে উঠতে যা যা করা দরকার তার সবই করবে বিএনপি। এই অনুষ্ঠানে দর্শক সারিতে উপস্থিত ছিলেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমরা বিএনপি কর্মীরা সবাই জিয়া রহমানের অস্তিত্ব আমরা বহন করি এবং আমাদের কাউকে বাঁচতে দেবে না যদি এই সরকার বরাবর ক্ষমতায় থাকে। আর সবচেয়ে বড় বিষয় হলো, এই সরকার দিক বা না দিক, এই দেশের স্বাধীনতাই কিন্তু একসময় থাকবে না যদি এই দেশের সাধারণ মানুষ সচেতন না হয়।